আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই চমৎকার আয়োজনের প্রিয় ভাই মডারেটর, সম্মানিত সভাপতি এবং সম্মানিত ডিসকাশন বিন্দু, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু টেকনিক্যাল সমস্যার কারণে একটু আনকনভিনিয়েন্স হয়ে গেছে। তো আমাকে যে বিষয়ে কথা বলতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়া এবং এশিয়ান পার্সপেক্টিভে তুরস্কের আজকের যে পরিবর্তন, বিশেষ করে আয়া সোফিয়া যে পরিবর্তন, সেই পরিবর্তনের উপর মালয়েশিয়ান পার্সপেক্টিভ কথা বলতে বলা হয়েছে। তো এটি বলতে গেলে আমি শুরুতেই একটি ছোট্ট আহ, ভূমিকা দিতে চাই যে মালয়েশিয়ার সাথে তুরস্কের সম্পর্কের ভিত্তিটা কতটুকু শক্তিশালী এবং কতটা সুদৃঢ়। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখি সেই পর্তুগিজ এবং ডাচ উপনিবেশের সময় থেকেই বলা যায়, অটোমান সময় থেকেই মালয়েশিয়ার সাথে তুর্কির অত্যন্ত আত্মিক, বন্ধুত্বপূর্ণ এবং পারিবারিক সম্পর্কের মতো একটি শক্ত সম্পর্ক এখন পর্যন্ত বিরাজমান। প্রায় 1496 সাল থেকেই ফরমাল সম্পর্ক শুরু হয় তুর্কির সাথে এবং মালয়েশিয়ার সাথে। সেই ধারাবাহিকতা আজকের এই দিনটি পর্যন্ত তুরস্ক এবং মালয়েশিয়া বিভিন্ন ভাবে তাদের সম্পর্ক পরিচালনা করেছে। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখি যে মালয়েশিয়ার রাজকীয় পরিবার তুর্কির সাথে পারিবারিক সম্পর্ক করেছেন। আমরা ইসলামিক স্টাডিজ এবং ইসলামাইজেশন অফ নলেজের একজন গুরুত্বপূর্ণ স্কলার নাকিব আল আত্তাস, যিনি মূলত মিক্স ব্লাড, এবং মালয়েশিয়ার একজন অত্যন্ত প্রমিনেন্ট প্রাইম মিনিস্টার টুন হুসাইন তিনিও মিক্স ব্লাডের। সুতরাং তুর্কি এবং মালয়েশিয়ার সম্পর্কটা এ পর্যায়ে অবস্থায় আছে। এবং আমরা যদি সেই ধারাবাহিকতা দেখি, D8 যে ডেভেলপিং 8 কান্ট্রিজ আছে, সেখানে নাজমুদ্দিন এরবাকান সাহেব সহ মালয়েশিয়া ওয়াজ ওয়ান অফ দা সিগনিফিকেন্ট কো পার্টনার। এভাবে হতে হতে ট্রেড এবং ইকোনমিক দিকে যদি আমরা তাকাই তাহলে মালয়েশিয়া তুরস্কের জন্য খুবই কোর তিনটি সেক্টর, বিজনেস সেক্টর ওপেন করে দিয়েছে, যেগুলো অন্যান্য দেশের জন্য সেভাবে ওপেন নয়। সেগুলো হচ্ছে এরোস্পেস, অটোমোটিভ, মেশিনারি এবং ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি। শুধুমাত্র টার্কিশ বিজনেসম্যানদের জন্য এই তিনটা সেক্টর উন্মুক্ত করে দিয়েছে মালয়েশিয়া। আবার মালয়েশিয়ার ইনভেস্টমেন্ট যদি আমরা তুর্কিতে লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে যে সাবিহা গোকজেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায় অলমোস্ট পুরো শেয়ারটাই আপনার মালয়েশিয়ান এয়ারপোর্টস হোল্ডিং বারহাদ লিমিটেড, যেটা তারা এটা পরিচালনা করে থাকে। তাইলে এখান থেকে বোঝা যাচ্ছে তুর্কি এবং মালয়েশিয়ার সম্পর্কটা কত সুদৃঢ়। এবং যদি আমরা রিসেন্ট মালয়েশিয়া এবং তুর্কির লক্ষ্যমাত্রা নির্ধারণ করি, ট্রেড লক্ষ্যমাত্রা, সেখানে দেখা যাচ্ছে যে তুর্কি এবং মালয়েশিয়া 2025 এর ভিতরে প্রায় 20.87 বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতের একটি বিজনেস ট্রেড তারা টার্গেট করেছে। সুতরাং এই যে একটি সম্পর্ক, এই অবস্থা সম্পর্ক, এই বিষয়গুলো মূলত সম্পর্ক সুদৃঢ়তা না থাকলে সম্ভব হয় না দুটি দেশের মধ্যে। এবং রিলিজিয়াসলিও যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি যে যখন আহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম মাইনরিটির সাথে বিভিন্ন ধরনের অন্যায়মূলক আচরণ করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোতে আমরা দেখি যে তুর্কি এবং মালয়েশিয়া যৌথভাবে সেখানে তারা অ্যাটেম্প নিয়েছে, যৌথভাবে সেখানে বিবৃতি দিয়েছে, সেই মুসলিম মানুষের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, কথা বলেছে। আমরা রিসেন্ট যদি লক্ষ্য করি যে কুয়ালালামপুর সামিট, যেটি মূলত ইসলামোফোবিয়ার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য কেএল সামিট হয়েছিল গত গত বছরের শেষের দিকে, যেখানে তুর্কি, মালয়েশিয়া এবং পাকিস্তান ছিলেন সেখানে মেইন অর্গানাইজার হিসেবে। এরপরে আয়া সোফিয়া কেন্দ্রিক যদি এই ব্যাকগ্রাউন্ডটা অনুযায়ী, যদি এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ভিত্তি করেই আয়া সোফিয়া কেন্দ্রিক যে তুরস্কের সিদ্ধান্ত, সেক্ষেত্রে মালয়েশিয়ার অবস্থাটা কি? এখানে আমরা দুটো কথা বলতে চাই। একটি হচ্ছে যে মালয়েশিয়ান সিভিল সোসাইটি আছে, পাশাপাশি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আছে। এটি আমাদের জন্য খুবই ফরচুনেট এবং খুবই সুখের বিষয় যে মালয়েশিয়ার সিভিল সোসাইটি এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দুপক্ষই মূলত আয়া সোফিয়ার পরিবর্তনের ব্যাপারে খুবই ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। মালয়েশিয়ার অনেকগুলো সিভিল সোসাইটি সলিডারিটি প্রকাশ করেছে এই পরিবর্তনের সাথে। পাশাপাশি মালয়েশিয়া রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত অফিসিয়াল সেরকম বিবৃতি না দিলেও অনেকগুলো পার্লামেন্ট মেম্বার সেখানে তুরস্কের এই পরিবর্তনের পক্ষে কথা বলেছেন। এবং আরেকটি ভালো দিক হলো যে বর্তমান যে কর্তৃপক্ষ আছে মালয়েশিয়ার যে নতুন সরকার, সেখানে প্রো ইসলামিস্ট এবং ফুল ইসলামিক দুটোই সরকার আছেন ওনারা একসাথে, কোয়ালিশন সরকার, এবং যারা বিরোধী দল আছেন তারাও ইসলাম ওরিয়েন্টেড। সো এই এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে যে ভরসাটা পাই যে তুরস্কে যে কোনো ধরনের পরিবর্তনই হোক না কেন, আয়া সোফিয়া কেন্দ্রিক, এবং in future any other changes will happen, then the Malaysia will be always with that Turkey, আমরা এটা ধরে নিতে পারি, এটা আশা করতে পারি। এরপরে আরেকটি জিনিস আমরা যদি চিন্তা করি যে আহ এখন এশিয়ান আমরা তো এটা তুরস্ক এবং মালয়েশিয়ার সম্পর্কের কথা বললাম,
এখন এই এই সম্পর্কের নিয়ে কিংবা আমরা এই যে পরিবর্তনের ক্ষেত্রে আমরা অনেকে খুব বেশি খুশি, অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে আছি, অনেক বেশি আমরা খুশি। ডেফিনেটলি এটি আমাদের মুসলিম বিশ্বের মুসলিম উম্মার আত্মবিশ্বাসকে অনেক উপরে নিয়ে যাবে, এটি বাস্তবতা। আমরা মনে হয় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মধ্য দিয়ে কুচ বিজয়ের পরে এরকম আর কোনো খুব বেশি সিগনিফিকেন্ট ভিক্টরি মুসলমানদের হয়েছে আমরা এটি খুব লক্ষ্য করি না। সেজন্য শত বছর পরে মুসলমানরা একটি ছোট পরিসরে হলো তাদের বড় একটি সম্পদ তারা রিগেইন করেছে। সো এটি অবশ্যই ডেফিনেটলি আমাদের জন্য খুশির বার্তা এবং আমাদের জন্য সম্ভাবনার বার্তা তৈরি করে। কিন্তু এর পাশাপাশি আমাদের কিছু চ্যালেঞ্জ কিন্তু আমাদের থেকে যায়, বিশেষ করে এশিয়ান পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি আমাদের ঘরের যে সমস্যাগুলো আছে। প্রথমে স্বাভাবিকভাবেই তুরস্ক যে পরিবর্তনটি ঘটিয়েছে এটির কারণে এটির প্রতি ওয়েস্টার্ন সোসাইটি কিংবা যারা ইসলামকে পছন্দ করে না তারা ডেফিনেটলি খুশি হবে না, এটি আমাদের কাছে জ্ঞাতব্য। কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং যেটি হলো উইদিন আওয়ার সেলফ, যে উইদিন আওয়ার ফ্যামিলি, আমাদের ভিতরে আজকে যে আল্ট্রা সেকুলারিজমের যে একটা বিপরীত পক্ষে তারা দাঁড়িয়ে আয়া সোফিয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত তারা কথা বলছে, প্রতিনিয়ত তারা এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে। এটার জন্য আমার মনে হয় এই চ্যালেঞ্জে আমাদের সবচেয়ে বেশি মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জের সবচেয়ে কাছাকাছি যারা শিকার হচ্ছেন তারা হচ্ছেন আমাদের তরুণ তরুণীরা, এবং এই কথাগুলো যারা বলছে তারা কিন্তু সেলিব্রিটি সেকুলারিস্ট। সুতরাং আজকে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যেটি করতে হবে, আমরা যারা কথা বলছি, আমাদের ওলামা ইকরাম যারা আছেন, আমাদের স্কলার যারা আছেন, তাদের দে শুড রেজ देयर ভয়েস এন্ড ইমিডিয়েটলি। আমরা পরিস্থিতির দিকে তাকিয়ে আছি, কোথায় কি হয় সেটার জন্য যদি আমরা এই ভয়েসটা রেজ করতে না পারি, আমাদের তরুণ তরুণীরা কিন্তু ব্যাপকভাবে বিভ্রান্ত হচ্ছে এই সেকুলারিজমের মধ্য দিয়ে, এবং যেটা তারা বলছে সেটাই তারা মানে বিশ্বাস করছে। এই জন্য এই জায়গাতে আমাদের এফোর্ট দেওয়া দরকার, আমাদের মূল ইতিহাসটা তুলে ধরা দরকার যে গ্রিসে একটি মসজিদ পাওয়া যায় না, তারা সমস্ত মসজিদগুলোকে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্টের প্লেস বানিয়েছে। সোজা কথা বলতে গেলে তারা সেখানে সম্মানিত অতিথি শাহিন ভাই, জাস্ট 30 সেকেন্ডস প্লিজ। জি শিওর। তারা সেখানে আমাদের মসজিদগুলো পতিতালয় বানিয়েছে, বার বানিয়েছে, পাব বানিয়েছে। তো এই কথাগুলো আমাদের তরুণ সমাজের কাছে তুলে ধরা দরকার, এই কথাগুলো অত্যন্ত সিগনিফিকেন্টলি তুলে ধরা দরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য। তো যদি তাই না হয় তাহলে যেভাবে সেকুলারিস্টরা আমাদেরকে তাদের বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের তরুণ তরুণদের মাঝে, এটা থেকে যাবে এবং এটা একটা পর্যায়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সেজন্য আজকে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যে চ্যালেঞ্জ, আমাদের তরুণ তরুণদের মধ্যে যে এক ধরনের ইতিবাচক যে পরিবর্তনের ইতিবাচক যে দিকটা আছে, এবং এটি কেন ছিল, এটি আমাদের সম্পর্কে ছিল, আমরা সেটা ফিরে পেয়েছি। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে একটা টেকনিক্যাল টার্ম তারা ইউজ করতেছে যে সুলতান দোকান জোর করে মসজিদ দখল করেছে, বিষয়টা আসলে রিভার্স। আমরা যদি দেখি যে কামাল আতাতুর্ক একটা নির্বাহী আদেশের মধ্য দিয়ে পুরো মসজিদকে মিউজিয়ামে পরিণত করেছে, আর এরদোগান যেটি করেছে তিনি প্রায় আজকে কয়েক দশক ধরে, আজকে 3 দশক উনি ক্ষমতা, উনি চাইলে কিন্তু প্রথম টার্মে এটি করতে পারতেন, চাইলে সেকেন্ড টার্মে করতে পারতেন, তিনি সেটি না করে পরিপূর্ণভাবে সেখানে গ্রাজুয়ালি আপনার যতগুলো সাপ্লিমেন্ট সাপোর্ট দরকার সবগুলো করেছেন, আদালতে গিয়েছেন, মানে জনবল তৈরি করেছেন। জি, আমি শেষ যে কথাটি বলতে চাই, আমাদের মনে হয় আজকে আমরা যারা স্কলার আছি আমাদের খুব সিরিয়াসলি ভয়েস রেজ করা দরকার। আমাদের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলছে এবং চলবে সেটির বিরুদ্ধে আমরা যাতে পারফেক্টলি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সেই ব্যবস্থাপনা যাতে আমরা গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।